সুপ্রভাত বন্ধুরা। আজ 24 মার্চ মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে চূড়ান্ত সময়সীমা বেঁধেও পিছু হটলেন ট্রাম্প। প্রত্যাঘাতের আশঙ্কা নাকি রণকৌশল বদলের ইঙ্গিত? হরমুজ প্রণালীতে ইরানের বাধা নির্মূল করতে বড় পদক্ষেপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে শনিবার জানিয়েছিলেন, যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয় তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু সোমবার সেই 48 ঘন্টা সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই ট্রাম্প জানালেন, ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে আগামী 5 দিন হামলা হবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলেও দাবি করলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই সোমবার আন্তর্জাতিক বাজারে কমে গেল তেলের দাম। অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম হলো 96 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 8,930 টাকা। দিনের শুরুতে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল 114 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 10,600 টাকা। অর্থাৎ ট্রাম্পের ঘোষণার পর এক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে 15%। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে অনেকটাই বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে আগামী 5 দিন হামলা হবে না জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এও সতর্ক করেছেন, হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত সাময়িক। আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। হরমুজ প্রণালী ফের সম্পূর্ণ অবরুদ্ধ করার হুমকি দিয়েছে ইরান, তবে এই সিদ্ধান্ত আর সমর্থন করছে না রাশিয়া। মস্কো জানিয়ে দিয়েছে তারা হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অবরোধের বিরুদ্ধে। তবে সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে এই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছে তারা। সম্প্রতি ভারত সহ কিছু দেশে জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দিয়েছে ইরান। তবে রবিবারই ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা আবার হরমুজকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আমেরিকা ইরানকে হামলার হুমকি দেওয়ার পরই এই হুঁশিয়ারি দেয় তেহরান। তবে তেহরানের এই সিদ্ধান্তে সমর্থন নেই রাশিয়ার। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মার্কিন এবং ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তারা। তবে ইরানের সেই বন্ধু দেশ এবার জানিয়ে দিল, জলপথ অবরোধকে তারা কোনোভাবেই সমর্থন করছে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে মস্কোর এই অবদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহে আমেরিকান অবরোধে কিউবায় তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুবার জাতীয় গ্রিড অচল হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 1 কোটি মানুষ। মার্চ মাসে এটি তৃতীয় বিপর্যয়। পাকিস্তানের মুরিদক এলাকায় পরিবারের সদস্যদের হাতেই খুন হলো জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার কমান্ডার বিলাল আরিফ সরাফি। গোয়েন্দা সূত্রের দাবি, ঈদের নামাজের পরে গুলি ও ছুরির আঘাতে খুন হয়েছে ওই লস্কর নেতা। পরিসংখ্যান বলছে, চলতি মাসে এখনো পর্যন্ত প্রতিটি লেনদেনে শেয়ার বিক্রি করে ভারত থেকে পুঁজি তুলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফলে 3 সপ্তাহের মধ্যে ভারত থেকে বেরিয়ে গেছে 88,180 কোটি টাকা। আসছি দেশের খবরে। সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিস্ফোরণে কোল্ড স্টোরেজের দেওয়াল ধসে প্রায় 20 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ঘটনায় 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সোমবার দুপুর 2টো নাগাদ কোল্ড স্টোরেজের একটি দেওয়াল হঠাৎ ধসে পড়লে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম পিলাত চৌধুরী, বাসিন্দার জ্যোতিষ এবং স্থানীয় বাসিন্দা জগদীশ। বাকি 3 জন বিহারের বাসিন্দা। খবর পেয়ে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, উদ্ধারকারী দলের সদস্যরা 17 জন শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে। জানা গেছে, কোল্ড স্টোরেজটি সমাজবাদী পার্টির নেতা ও মন্ত্রী আনসার আহমেদের মালিকানাধীন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অ্যামোনিয়া গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে আরসিসি পিলারের কাঠামোটি ধসে পড়ে। প্রায় 10,000 বর্গফুট আয়তনের পুরো ভবনটি ধসে পড়েছে। খবর পেয়ে এনডিআরএফ ও 3টি এনডিআরএফ দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। 4 জনের মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভোটমুখী অসমে পুলিশ শিবির লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল। রবিবার তিনসুকিয়ায় এই ঘটনায় আহত হয়েছেন 4 জন পুলিশ কর্মী। তাদের ডিব্রুগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রে খবর, অন্তত 5টি গ্রেনেড শিবির লক্ষ্য করে ছোড়া হয়েছে। তারপরেই অভিযুক্তদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি মাপছে ভারত। ট্রাম্পের হামলা স্থগিত সিদ্ধান্তের পর বিবৃতি কেন্দ্রের। সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সম্ভাব্য হামলা আপাতত 5 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। তারপরই নয়াদিল্লি জানিয়েছে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানান, ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দেওয়া সময়সীমাও বাড়ানো হয়েছে। এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যার উপর নির্ভর করে বিশ্ব বাণিজ্যের বড় অংশ। ট্রাম্পের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই সমস্ত ঘটনাগুলির ওপর কড়া নজর রাখছি। তিনি আরও জানান, পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে জোর দিচ্ছে। সংসদে পেশ সিএপিএফ বিল। আইপিএস কোটা বজায় থাকায় আধা সেনায় চরম ক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বিলটি রাজ্যসভায় পেশ করেছেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা আধা সেনা শীর্ষ পদগুলিতে আইপিএস আধিকারিকদের আধিপত্য বজায় রেখে সোমবার সংসদে পেশ হয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস বিল 2026। এই বিলে বাহিনীর নিজস্ব ক্যাডারদের অফিসারদের পদোন্নতিদের সুযোগ সীমিত রেখে আইপিএসদের জন্য বড় অংশ সংরক্ষিত রাখায় চরম ক্ষোভ দেখা দিয়েছে আধা সেনার অন্দরে। নতুন এই বিলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদের 20% এবং ইন্সপেক্টর জেনারেল পদের 50% আইপিএস আধিকারিকদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদের 67% এবং স্পেশাল ডিজি ও ডিজি পদের প্রায় 100%ই আইপিএসদের জন্যই ডেপুটেশনে রাখার সংস্থান রয়েছে। বাহিনীর অফিসারদের দাবি, যারা সারা জীবন সীমান্তে বা মাওবাদী দমন অভিযানে লড়াই করছেন তাদের বাদ দিয়ে বাইরে থেকে আসা আইপিএসদের শীর্ষ পদে বসানোয় বাহিনীর মনোবল ভেঙে পড়ছে। তবে এই বিল পাশ হলে আধা সেনার নিজস্ব ক্যাডার অফিসারদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ আইন। কেন্দ্রীয় সূত্রে খবর, 2026 সালের পরবর্তী জনগণনার জন্য অপেক্ষা না করে 2011 সালের জনগণনার পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই আসন পুনর্বিন্যাস সেরে ফেলতে চাইছে সরকার। এই পরিকল্পনা সফল হলে 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদে মহিলাদের জন্য 33% আসন নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে 2011 সালের জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন করা হলে লোকসভার বর্তমান 543টি আসন বেড়ে হতে পারে প্রায় 816টি। এর মধ্যে 1/3 অর্থাৎ 273টি আসন সরাসরি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। একইভাবে রাজ্য বিধানসভাগুলিতেও আসন সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেখানেও 1/3 মহিলা প্রতিনিধিত্ব বাধ্যতামূলক হবে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো আসেনি। এখন রাজ্যের খবর। আবার শিরোনামে আরজিকর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কর্তৃপক্ষের অব্যবস্থার কারণে রোগীর মৃত্যু বলে অভিযোগ পরিবারে। রবিবার শ্বাসকষ্ট নিয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বিশ্বজিৎ সামন্ত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টের পাশাপাশি তার নাক দিয়ে রক্তক্ষরণ চলছিল। প্রাথমিক চিকিৎসার পর শৌচালয়ে যেতে চান রোগী। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের জন্য যেই শৌচালয় তা বন্ধ, তাই বাইরের শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিবারের অভিযোগ, রোগীকে শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার বা হুইল চেয়ার দেওয়া হয়নি। দোতলা থেকে তাকে হেঁটে নামতে হয়, তারপর 50 মিটার অসুস্থ অবস্থায় হেঁটে যেতে হয় প্রৌঢ়কে। আর সেই সময়ই তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। শৌচালয়ে নিয়ে যাওয়া হলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারপর তাকে ফের ট্রমা কেয়ারে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সর্বশান্ত হওয়ার মুখে আলুর জমিতেই অসুস্থ হয়ে মারা গেলেন দিনমজুর ৩৬ বছর বয়সের তরতাজা যুবক হরিপদ বাগ। সোমবার দুপুরে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামে ঘটেছে। ২ সপ্তাহের মধ্যে চন্দ্রকোনায় ২ জন আলু চাষির মৃত্যু। ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ। কৃষকেরা বলছেন, সরকার যদি সরাসরি আলু কিনত এবং বাইরে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিত, তাহলে এতদিনে মাঠে আলু পড়ে থাকতো না। তারা বলছেন, একদিকে দাম নেই, অপরদিকে বাইরের রাজ্যে বিক্রি বন্ধ। ৩ বছর ধরে সর্বশান্ত হতে হচ্ছে। 1 মাস অতিক্রান্ত, মমতা ব্যানার্জির সরকার ৯৫০ টাকা কুইন্টাল দরে আলু কিনবে ঘোষণা করলেও বাস্তবে আলু চাষিরা বিক্রি করতে পারেনি। আলু বিক্রি করার জন্য বিডিও দপ্তর কিষাণ মান্ডিতে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে, খালি হাতে ফিরতে হয়েছে। সেই আলু ফোড়েদের নিয়ন্ত্রণে বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কুইন্টালে। আর ফোড়েদের আলুই হিমঘরে স্থান পেয়েছে। পাশাপাশি রয়েছে আলুর বস্তার সংকট। কালোবাজারিতে ৮-১০ টাকার বস্তা এখন বাজারে ৪০-৫০ টাকায় কিনতে বাধ্য হচ্ছে কৃষকেরা। মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ফণীভূষণ সেনের পুত্র অজয় সেন নির্বাচনী সংগ্রাম পরিচালনার জন্য অর্থ সাহায্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। শনিবার সন্তোষপুর মিনি বাসস্ট্যান্ড পথসভায় তিনি আর্থিক সাহায্য তুলে দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতে। সোমবার রাজ্য বামফ্রন্টের ৩য় তালিকায় চোপড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোকলেশ্বর রহমানের নাম ঘোষণা হতেই দাসপাড়া ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ পৌঁছন লালবাজারে। তাদের আশা বিশ্বাস, পঞ্চায়েতের ভোটে যুবকর্মী মনসুর আলমের খুনের বিচারের দাবি আরও অনেক জোরালো হবে। সমকাজে সমবেতন চালু করতে হবে, স্থায়ী করতে হবে অস্থায়ী কর্মীদের। তার জন্য রাজ্যে চালু করতে হবে আইন। বিধানসভায় বামপন্থীদের পাঠানো দরকার। সে কারণেই খণ্ডঘোষ বিধানসভায় সিপিআইএম প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে প্রচার সভায় এই মর্মে আহ্বান জানালেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শেষে খেলার খবর। টানা 16টি জয়ের পর হঠাৎ ছন্দপতন কার্লোস আলকারাজের। শেষ 3টি ম্যাচের 2টিতেই হেরে গেলেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করা আলকারাজ মায়ামি ওপেনের 2য় রাউন্ডে হেরে গেলেন। সোমবার যুব ভারতীতে মোহামেডান স্পোর্টিংকে 7-0 হারিয়ে আইএসএলে জয়ে ফিরল লাল হলুদ। জোড়া গোল করলেন আনোয়ার আলী এবং ইউসেফ এজেজারি। পয়েন্ট তালিকায় 4-এ উঠে এলো ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।